হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ড্রিম ফিন্যান্সিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেকনিক্যাল এসইও চেকলিস্ট। তো আমরা আজকে টেকনিক্যাল এসইওর ফুল চেকলিস্ট, মানে টেকনিক্যাল এসইওতে কোন কোন এররগুলো হতে পারে এবং সেই এররগুলো কীভাবে সমাধান করব, আমরা আজকে সেই বিষয়টা শিখব। তো টেকনিক্যাল এসইওতে মূলত এই 9টি সমস্যা হয় বা এই 9টি কাজ থাকে। তো এই 9টি কাজই আপনাকে সমাধান করতে হবে বা জানতে হবে কীভাবে সমাধান করতে হয়। তো ক্লাস শুরু করার আগে যারা এখন আমাদের ড্রিম ফিন্যান্সিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা শুরু করি। যে টেকনিক্যাল চেকলিস্টের প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে sitemap.xml। তো আজকে আমরা 9টা জিনিসের ওভারভিউ একটা ধারণা নিব। তারপর সামনের ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা একটা একটা করে ক্লাস নিয়ে আসব। তো প্রথমে আমরা দেখব sitemap.xml জিনিসটা কি। sitemap.xml হলো একটি XML ফাইল যেখানে ওয়েবসাইটে সব গুরুত্বপূর্ণ ইউআরএল লিস্ট আকারে থাকে। এটি মূলত সার্চ ইঞ্জিনকে জানায়। কী ধরনের সার্চ ইঞ্জিন? গুগল, ইয়াহু, তারপর হচ্ছে বিং, মানে যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সব সার্চ ইঞ্জিনকে জানান দেয় যে কোন কোন ফেজ আছে আপনার ওয়েবসাইটে, কোন কোন ফেজ আপনার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপনার ফেজ কবে আপডেট হয়েছে। এই জিনিসগুলোর জন্য কী করতে হবে? আমাদেরকে sitemap.xml সেট আপ করতে হবে। এবং এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে sitemap.xml যখন আপনি আপনার সেট আপ করবেন তখন আপনার সাইট দ্রুত ইন্ডেক্সিং হবে। নতুন ওয়েবসাইটের জন্য খুবই উপযোগী এটা। sitemap.xmlটা নতুন ওয়েবসাইটের জন্য খুবই উপযোগী এবং বড় ওয়েবসাইটে ক্রলিং সহজ করে। তাহলে বড় ওয়েবসাইটে ক্রলিং সহজ করে। এইগুলোর জন্য মূলত আমাদেরকে কী করতে হবে? sitemap.xmlটা সেট আপ করতে হবে। তো আমরা এর পরের ক্লাসে দেখব যে sitemap.xmlটা কীভাবে ক্রিয়েট করতে হয়। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর অপশনটা রয়েছে, সেটা হচ্ছে sitemap.html। তো sitemap.html জিনিসটা কি, এখন আমরা সেটাই দেখব। তো sitemap.html হলো ইউজারদের জন্য তৈরি করা সাইট ম্যাপ। যে একজন মানুষ যখন একটা ওয়েবসাইটে যাবে তখন সে এই একটা সাইট ম্যাপে গিয়ে দেখবে যে পুরো ওয়েবসাইটে কোন কোন জায়গায় কোন কোন তথ্য আছে। যেমন আমরা যদি দেখি, আমরা এখানে লিখি যে প্রথম আলো, এই যে প্রথম আলো চলে আসছে, আমরা প্রথম আলোতে যাই। এই পেজে আসার পর এখন ওনারা যদি ওনাদের এই ওয়েবসাইটে যদি একটা সাইট ম্যাপ দিয়ে দিত, হ্যাঁ, তাহলে আমরা যে কোনো তথ্য কি খুব সহজে পেয়ে যাই। এখন এইখানে ধরেন আপনি এখান থেকে দেখা যাচ্ছে করোনা নামের একটা ওনাদের একটা পেজ আছে, আপনি ওই পেজে যেতে চাইছেন, বা করোনা, তারপরে যে হচ্ছে আপনি বিদেশিদের খবর সম্পর্কে জানতে চাইতেছেন। তো এখন আপনি কোত্থেকে যাবেন? আপনি এভাবে ক্রল করে 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 কতক্ষণ পর্যন্ত যাবেন নিচের দিকে। কিন্তু এই অসুবিধাটা দূর করার জন্য কী করতে হবে আপনাকে? আপনার এরকম ওয়েবসাইটে sitemap.htmlটা সেট আপ করতে হবে। তো ওনারা কিন্তু sitemap.htmlটা সেট আপ করছে। এখন আমরা দেখব সেটা কোন জায়গায় আছে। তো sitemap.htmlটা মূলত প্রত্যেকটা ওয়েবসাইটের একদম লাস্ট দিকে থাকে। 90% ওয়েবসাইটের এরকম লাস্টের দিকে থাকে। তো sitemap.htmlটা থাকে sitemap.html অথবা নেভিগেশন এরকম কিছু নামে থাকবে। তো এই জায়গায় যে প্রথম আলো কোথায় ব্যবহার করছে? প্রথম আলো এই যে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ওনাদের সাইট ম্যাপটা দিছে, এই যে দেখুন। এখন এখানে আসলে আপনি বাংলাদেশ সম্পর্কে, বিশ্ব সম্পর্কে, মতামত, বাণিজ্য, বিনোদন, জীবনযাপন, চাকরি, খেলা, প্রযুক্তি, শিক্ষা, ধর্ম, আলো, অন্যান্য, হ্যাঁ, এই যে সবগুলো। আপনি এখন যদি বলিউড সম্পর্কে জানতে চান, এটা ক্লিক করুন, আপনি সরাসরি বলিউডের পেজে চলে আসছেন। এই যে আপনি সরাসরি বলিউডের পেজে চলে আসছেন। এরপর আপনি যদি চান যে না আপনি উদ্যোক্তা ফেজে যাবেন, তখন আপনি উদ্যোক্তার উপর ক্লিক করবেন। দেখবেন যে এই যে উদ্যোক্তা ফেজ আপনাকে নিয়ে আসবে। এই যে উদ্যোক্তা ফেজ আপনাকে নিয়ে আসছে। তাহলে sitemap.htmlটা কিন্তু এরকম থাকবে যে যখনই আপনি আপনার ফেজে sitemap.htmlটা সেট আপ করুন তখন এরকম একটা ফেজ অটোমেটিক ক্রিয়েট হবে। হ্যাঁ, তাহলে ওই জায়গায় যখন আপনার ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে তখন সে ক্লিক করে 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 তার টার্গেটেড জায়গায় সে এখান থেকে যেতে পারবে। তো এই কাজটা হচ্ছে মূলত sitemap.html এর কাজ। তো sitemap.htmlটা কেন গুরুত্বপূর্ণ? এটা আপনার ভিজিটরদেরকে দেখাতে সাহায্য করে, বুঝাতে সাহায্য করে যে আপনার এই ওয়েবসাইটে কোন কোন ফেজ আছে। যে আপনার এই ওয়েবসাইটে কোন কোন ফেজ, যেমন প্রতিক্রিয়া একটা ফেজ, চিঠি একটা ফেজ, স্মরণ একটা ফেজ, সাক্ষাৎকার একটা ফেজ, এরকম ফেজগুলো বুঝতে সাহায্য করে। এরপর হচ্ছে কীভাবে সে সহজে নেভিগেট করবে, হ্যাঁ,
যে এক পেজ থেকে সে অন্য পেজে কীভাবে যাবে বা সে তার লক্ষ্যে কীভাবে যাবে এখান থেকে সে সিলেক্ট করতে পারবে যে আমি আমার এই পেজের পর আমি এখানে জানতে চাই বা আমি দেশ সম্পর্কে জানতে চাই, তখন সে দেশের পেজে চলে যেতে পারবে। তাহলে এসইওর জন্য সরাসরি না হলে এটা কি এসইও এক্সপিরিয়েন্স উন্নত করে সাইটম্যাপ ডট এক্সটিএমএলটা। তো আমরা টেকনিক্যালি সে 2 নম্বর ক্লাস আমরা আলোচনা করব যে সাইটম্যাপ ডট এচটিএমএল কীভাবে ক্রিয়েট করতে হয়। এরপরে আসি আমরা রোবট ডট টিএক্সটি। আজকে আমরা শুধুমাত্র এর 9টা অপশনের ওভারভিউটা জেনে নিব, কারণ এই ওভারভিউ যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো রোবটস ডট টিএক্সটি হলো একটি টেক্সট ফাইল যা সার্চ ইঞ্জিন বটকে নির্দেশ দেয় যে কোন পেজ স্ক্রল করবে আর কোন পেজ স্ক্রল করবে না। এই রোবট ডট টিএক্সটি ফাইলের কাজ কি? এটা গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনকে বলে দিবে যে আপনি এই পেজ স্ক্রল করবেন, এই পেজ স্ক্রল করতে পারবেন না। তো চলুন আমরা দেখি যে রোবট ডট টিএক্সটি কীভাবে কাজ করে। তো ধরুন আমরা এখানে লিখে, যেমন আমরা এখান থেকে টি শার্টের ওয়েবসাইটটাতে যাই এবং সেখান থেকে আমরা এই যে এই ওয়েবসাইটটাতে যাই, যে কোনো একটা ওয়েবসাইট আপনি যাবেন, যার পর ওনাদের ডোমেনের পরে যেটা আছে ওটা ডিলিট করে দিয়ে আপনি এখানে কি লিখবেন, স্ল্যাশ রাখি লিখবেন রোবটস, এই যে রোবটস ডট টিএক্সটি পুরো লেখাটা চলে আসছে। এই যে রোবট ডট টিএক্সটি দিয়ে ইন্টারে হিট দিবেন। যদিও ওনারা যদি রোবট ডট টিএক্সটি ফাইলটা যদি ব্যবহার করে তাহলে আপনাদেরকে এরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। তো এখানে 3টা জিনিস আছে বুঝার। একটা হচ্ছে ইউজার এজেন্ট যখন স্টার মার্ক থাকবে, তার মানে এই স্টার মার্কের মানে হচ্ছে পৃথিবীতে যত ধরনের সার্চ ইঞ্জিন এখন পর্যন্ত আছে বর্তমানে, যেমন গুগল, ইয়াহু, বিং, মজিলা, ফায়ারফক্স, বাংলাদেশে যেটা রয়েছে পিপিলিকা, মানে যত সার্চ ইঞ্জিন আছে সবগুলা সার্চ ইঞ্জিন এই যে নিচের দিকে যতগুলা পেজ ডিসেলাও লেখা থাকবে, একটা পেজও কি সে ক্রল করতে পারবে না। এই যে এটার মানে হচ্ছে সবগুলো, স্টারের মানে হচ্ছে সব ধরনের ইউজার এজেন্ট বা সব ধরনের গুগল বা সার্চ ইঞ্জিন বট, সব ধরনের সার্চ ইঞ্জিন বট কী করতে পারবে না, ডিসেলাও লেখা যতগুলো পেজ আছে এখানে একটাও কি সে ক্রল করতে পারবে না। আর এই যে অ্যালাও লেখা যেগুলো আছে এগুলো সে ক্রল করতে পারবে। তো এটা হচ্ছে মূলত রোবট ডট টিএক্সটি ফাইল। যখন আপনি এটা সেট আপ করে দিবেন এবং এর সামনে দিয়ে লিখে দিবেন যে ইন্ডেক্স পিএইচপি ইন্ডেক্স লগিং অ্যালাও লগইন, তখন যদি আপনি এখানে শুধুমাত্র অ্যালাও লগইনটা রাখেন তাহলে সে কী করবে, লগইন যে আপনার পেজটা আছে ওই পেজটা সে ক্রল করবে। আর যদি ডিসঅ্যালাও লগইন তাহলে সে লগইনের পেজে সে প্রবেশ করবে না। এরপর হচ্ছে ডিসঅ্যালাও রেজিস্টার, মানে যে আপনার ওয়েবসাইটে প্রবেশ করার সময় যদি রেজিস্টার করা লাগে তাহলে ওই পেজটা কী করবে না, বট ক্রল করবে না। তো এগুলো কেন ক্রল করবে না বা এগুলো হচ্ছে এক একটা দেখা গেছে এগুলোতে যদি আপনার বিজনেস পেজ হয় বা ই-কমার্স ওয়েবসাইট হয় তাহলে কি হবে, এগুলাতে গেলে দেখা যায় ক্লায়েন্ট যদি কাস্টমার যদি এখানে যায় তাহলে আপনার এখানে কোনো পণ্য পাবে না। এই যে রেজিস্টারে গেলে তো সেই কোনো পণ্যই পাবে না। যে স্টকে গেলে, তারপরে যে প্রিমিয়াম ভিডিওতে গেলে প্রিমিয়াম ভিডিওসে গেলে, কন্ট্যাক্টে গেলে এগুলো দেখলে সে কোনো প্রকার পণ্য পাবে না। তো শুধু এগুলো ক্রল করে খরচ করার চাইতে এগুলোকে কী করে ডিসঅ্যালাউ করে রাখে, যাতে এগুলো গুগল ক্রল না করে। তাহলে আপনার যে বাজেটটা আছে ওই বাজেটটা বেঁচে যাবে, ক্রলিং বাজেটটা বেঁচে যাবে। এরপর হচ্ছে ফেজ লোড টাইমটা কি? তো ফেজ লোড টাইমটা মানে হলো একটি ওয়েবসাইট পুরোপুরি লোড হতে কত সময় নেয়। যেমন আমরা এখানে আসার পর আমরা যদি দেখি ফেজ লোড টাইমটা কি, যেমন আমি এই ওয়েবসাইটটাতে প্রথমে ক্লিক করছি, কত সময় লাগছে, 1 সেকেন্ড লাগছে এটা ওপেন হতে। এই 1 সেকেন্ডটা হচ্ছে কি ফেজ লোড টাইম। এরপর আমরা এটাতে ক্লিক করি, দেখি এটাতে কয় সেকেন্ড লাগে। এই যে এটাতে ঘুরতেছে এখনও আসতেছে না, প্রায় 3-4 সেকেন্ড সময় লাগছে। এই যে সময়টা লাগছে এই সময়টা হচ্ছে কি ফেজ লোড টাইম। তো আমরা যখন 4র্থ ক্লাস আলোচনা করব টেকনিক্যাল এসে, তখন আমরা আলোচনা করব যে ফেজ লোড টাইম আপনি কীভাবে কমাবেন বা ফেজ লোড টাইমটা কমাইতে হলে কী করতে হবে, এই বিষয়গুলো আমরা তখন আলোচনা করব। কারণ আমাদের এখানে এই যে 1 নম্বরে সাইটম্যাপ ডট এক্সএমএল, 2 নম্বরে সাইটম্যাপ ডট এচটিএমএল, এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও আসবে। এরপর হচ্ছে অপটিমাইজেশন অফ জেএস এবং সিএসএস। এটা মূলত ডেভেলপারের কাজ। আপনি যদি আপনার কোডিং ওয়েবসাইট হয় তাহলে এটা ডেভেলপারকে দিয়ে দিবেন, আপনার ক্লায়েন্টকে বলবেন বা আপনাকে যে বায়ার কাজ দেবে ওই বায়ারকে বলে দিবেন যে এটা আপনার জেএস এবং সিএসএস ফাইলগুলোকে কী করার জন্য, ছোটো করার জন্য বা এগুলোকে মডিফাই করার জন্য, তাহলে আপনার অপটিমাইজেশন, তাহলে পেজ স্পিডটা বেড়ে যাবে। এরপর হচ্ছে এসএসএল সার্টিফিকেট। যদি আপনার ওয়েবসাইটে যদি এসএসএল সার্টিফিকেট অ্যাড না করা থাকে তাহলে এটা ডেভেলপারকে বলবেন যাতে এটা এসএসএল সার্টিফিকেটটা যাতে অ্যাড করে দেয়। তো এসএসএল সার্টিফিকেটটা কি, আমরা জিনিসটা একটু দেখে নিই। যেমন আমরা এখানে টি শার্টের যে ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে যাই, যেমন এই যে এখানে লেখা আছে কি HTTPS লেখা আছে। হ্যাঁ, এর মানে কি, এই যে শেষে যে এসটা আছে
আমি যদি একটু দেখাই এখান থেকে দেখি আসে কিনা। এখান থেকে যে জুম হচ্ছে না। আচ্ছা, এই যে এসটিটিপি, এই যে এখানে যে এসটিটিপি এস লেখা আছে, যে এসটিটিপির পরে যে এসটা আছে, এই এসটাই হচ্ছে কি, এই এসটার মানে হচ্ছে এসএসএল সার্টিফিকেট, যে আপনার এসএসএল সার্টিফিকেট আছে। আর যদি আর কারো কারো ওয়েবসাইটে আসলে আগে ওয়েবসাইটগুলো ছিল কীরকম, এরকম এইচটিটিপি দিয়ে এরপর হচ্ছে কি ডবল স্ল্যাশ, একটা কোনো ডবল স্ল্যাশ দিয়ে এরপর ডাব্লিউ দিয়ে মানে ওয়েবসাইটের নাম দিত বা ডোমেনের নেমটা দিত। কিন্তু এরপর গুগল একটা বাধ্যবাধকতা তৈরি করছে কি, যে আপনার এসএসএল সার্টিফিকেট থাকতে হবে। তো তার জন্য আপনার এইচটিটিপির পরে আপনি যখন এসএসএল সার্টিফিকেট দিবেন তখন কি হবে, এরকম একটা এস অ্যাড হয়ে যাবে। তো এই এসটা লাগানো বা এসএসএল সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে গুগল আপনার ওয়েবসাইটটাকে বিশ্বাস করে, মনে করে যে না, এটা পারফেক্ট একটা ওয়েবসাইট, এটা কোনো স্প্যাম না। তো এসএসএল সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে বা এটা নিতে হবে। তো এটা কিন্তু ডেভেলপারের কাজ। এরপর হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। তো ক্যানোনিক্যাল ট্যাগটা কি? ক্যানোনিক্যাল ট্যাগ ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যার সমাধান করে। যেমন আপনার একটা কন্টেন্ট ছিল যেমন টি শার্ট নিয়ে, কিন্তু আপনি দেখা গেছে যে টি শার্ট যেমন আপনার ছিল ম্যান টি শার্ট, আপনি দেখা গেছে ওই টি শার্টের পেজটা কী করছেন, একটু এডিট করে আরও ২-৩টা গেঞ্জি সেখানে অ্যাড করছেন বা কন্টেন্টটা চেঞ্জ করছেন অথবা কিছু লিঙ্ক অ্যাটাচ করছেন এখানে। তো আপনি কি করবেন, এখন আপনার পেজটা আপডেট দেওয়ার কারণে নতুন একটা আপনার কী হয়েছে, ইউআরএল ক্রিয়েট হয়েছে। তখন আপনি কি করবেন, আপনি প্রথমে আপনার আগের ইউআরএলটাকে কপি করবেন, কপি করার পর নতুন করে আপডেট করে পাবলিশ করার পর যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটাকে কী করবেন, প্রথম ইউআরএলটাকে কপি করে এক পাশে রাখবেন এবং দ্বিতীয় ইউআরএলটাকে কী করবেন, ক্যানোনিক্যাল ট্যাগ হিসাবে সেট আপ করে দিবেন। তো ক্যানোনিক্যাল ট্যাগ হিসাবে সেট আপ করে দিলে কী হবে, যখন কেউ একজন আপনার আগের যে ইউআরএলটা আছে, এরকম যে ইউআরএলটা, এই ইউআরএলটা যে আগের যে ইউআরএলটা একজন মানুষের কাছে যদি থাকে, তাহলে সে যখন ওই ইউআরএলে ক্লিক করবে তখন সে যাতে এখন আপনার যেটা আপডেট দিয়েছেন ওই ইউআরএলে যখন সে চলে আসে। তাহলে ক্যানোনিক্যাল ট্যাগ হলে কী হবে, ডুপ্লিকেট কন্টেন্টের সমস্যাটা সমাধান হয়ে যাবে। যে আমার একই কন্টেন্টের জন্য 2টা কি আছে, ইউআরএল আছে, তাহলে সে কোনটাতে আসবে, গুগল কোনটা ক্রল করবে। তাহলে গুগল আপনি যেটাকে ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে সেট আপ করে দিবেন, যদি 2টা ইউআরএল তো অবশ্যই সৃষ্টি হবে, কারণ হচ্ছে আপনি প্রথমে একটা ইউআরএল ছিল, এরপর আপডেট দিয়ে যখন পাবলিশ করছেন তখন আরেকটা ইউআরএল হয়ে যাবে, 2টা হয়ে যাবে। তখন কী হবে, তখন গুগলকে আপনাকে যেটা আপডেট দিয়েছেন, পাবলিশ করছেন পরবর্তীতে, সেটার ইউআরএলটাকে ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে সেট আপ করে দিতে হবে। তো সেট আপ করে দিলে গুগল শুধুমাত্র যেটা আপডেট দিয়েছেন ওটাকেই কী করবে, মানুষের সামনে তুলে ধরবে, আগেরটা তুলে ধরবে না। এরপর হচ্ছে W3C ভ্যালিডেশন। তো W3C ভ্যালিডেশন মানে হচ্ছে ওয়েবসাইটের HTML ও CSS কোড ঠিক কিনা তা যাচাই করা। তো এটা হচ্ছে ডেভেলপারের কাজ। আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এসি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এটা আপনার ক্লায়েন্টকে দিয়ে বলবেন, যে ডেভেলপারকে বলেন যে W3C ভ্যালিডেশনটা ঠিক করে দেওয়ার জন্য। যদি কোনো সমস্যা থাকে, আপনি যদি অডিটে যদি কোনো সমস্যা পান অডিট করার সময়, তাহলে বলবেন, আর যদি না পান তাহলে বলার দরকার নেই। এরপর হচ্ছে আমাদের রিডাইরেকশনটা আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আপনার জানা অবশ্যই জরুরি। তো রিডাইরেকশনটা কি? রিডাইরেকশন মানে হলো ইউআরএল থেকে অন্য ইউআরএলে, এক ইউআরএল থেকে অন্য ইউআরএলে মানুষকে পাঠানো। যেমন আমরা যদি এটা হচ্ছে একটা ইউআরএল, পেজটা একটু লোড হোক। যেমন এই যে এটা হচ্ছে একটা ইউআরএল, এটা হচ্ছে কত, 572, ধরুন শেষে আছে 572। আমরা দেখি পরের পিকচারটার ইউআরএলটা আমরা দেখি একটু। উম, উম, তো একটা ইউআরএল মানে রিডাইরেকশন মানে হচ্ছে এই ইউআরএলটা যখন কেউ একজন এটার উপর ক্লিক করবে তখন তাকে এই পিকচারটাতে নিয়ে গিয়ে না গিয়ে শুধু এখানে নিয়ে যায়, সরাসরি এখানে নিয়ে যায়। তো আমরা এই যে এখানে হচ্ছে কত, 516 শেষে, আপনি এই জিনিসটা একটু খেয়াল করেন। এই যে এই ইউআরএল শেষ হচ্ছে কত, 516। এরপর আমরা দেখি এই ইউআরএলের শেষ হচ্ছে কত, 572। এই যে পুরোটা তো মিলুক না মিলুক, কিন্তু এই যে এই সংখ্যাটা দেখলে তো বোঝা যায় যে এখানে ইউআরএল এর মধ্যে কি আছে, পার্থক্য আছে। তো আমরা চাই যে কেউ একজন যখন আমাদের এই প্রোডাক্টটা যখন আমাদের শেষ হয়ে গেছে তখন কি, কিন্তু আমাদের ইউআরএলটা কিন্তু থেকে যাবে। এই প্রোডাক্টটা আমরা কি করব, যে এই প্রোডাক্টটা শেষ বা এই পেজটা আমরা ডিলিট করে দিচ্ছি অথবা এই পেজটাকে আমরা সাময়িকভাবে অফ করে রাখছি। তো আমরা কি করব, এই ইউআরএলটাকে কপি করে রিডাইরেকশনের মাধ্যমে এই ইউআরএলের উপরে কি করব, রিডাইরেক্ট করে সেভ করে দেবে। তো যখনই কেউ একজন এখানে ক্লিক করবে তখন সে এই যে এই কালারের গেঞ্জিটায় না গিয়ে সে কোথায় যাবে, এই যে এই কালারের গেঞ্জিটায় না গিয়ে সে
সরাসরি এই যে কালো বা যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারের গেঞ্জিটা সে সরাসরি চলে আসবে। তো আমরা টেকনিক্যাল এসইওর ৯ নাম্বার ক্লাস আমরা দেখব যে রিডাইরেকশনটা আমরা কিভাবে ক্রিয়েট করব এবং রিডাইরেকশনটাকে আমরা কিভাবে সেট আপ করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে টেকনিক্যাল এসইও চেকলিস্ট সম্পর্কে। কারণ আপনি যদি টেকনিক্যাল এসইও করতে চান, আপনি যদি চেকলিস্ট সম্পর্কে না জানেন যে আপনাকে টেকনিক্যাল এসইওতে কী কাজ করতে হবে, আপনি যদি এটাই না জানেন তাহলে আপনি টেকনিক্যাল এসইও কোর্সটা শিখবেন কীভাবে? তো টেকনিক্যাল এসইও শেখার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে টেকনিক্যাল এসইওর মানে চেকলিস্ট সম্পর্কে জানা, যে টেকনিক্যাল এসইওতে মূলত কী সমস্যা হতে পারে। তাহলে আপনি সমস্যাগুলো আগে সমাধান করবেন, সিলেক্ট করবেন, তারপরে সমাধান করবেন। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আর আমি আজকের ক্লাসে শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি যে এগুলোর ওভারভিউটা আপনাকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই জিনিসগুলো আসলে কী বা এই জিনিসগুলোর কাজ কী। তো পরবর্তী ক্লাস আমরা প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনি দেখবেন আমাদের ভিডিও, আপনি আমাদের ৯টা ক্লাস করলে আপনি দেখবেন যে আপনার টেকনিক্যাল এসইওতে কোনো ধরনের সমস্যা থাকবে না, আমি আশা রাখি ইনশাল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে দিন। এখানে আমি নতুনদের জন্য বিভিন্ন ক্লাস নিয়ে আসি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, যাতে আপনার উপকার হতে পারে। ধন্যবাদ সবাইকে।